এটা নাও। রিভলভার দেখে হকচকালো ফ্লোরা তৎক্ষণাৎ উদ্গ্রীব হয়ে শুট হলো। এটা কেন? ফর ইউর সেফটি পারপাস। চকিতে হাত গুটিয়ে না করলো মেয়েটা। এদিক ওদিক মাথা নাড়িয়ে আপত্তি জানিয়ে বলল, পেন্ট হাউস আমি এমনিতেই সুরক্ষিত, এটা প্রয়োজন হবে না। না, তুমি সুরক্ষিত নাও। মাফিয়া টেরিটরিতে এভাবে নিরস্ত্র থাকার কোনো মানেই হয় না। তুমি টমেটো প্রিন্সকে চেনো না, তাই এত নিশ্চিন্ত রয়েছ। কিন্তু তোমাকে এভাবে একা রেখে আমি নিশ্চিন্ত নই। যা বলছে চুপচাপ তাই করো। রিভলভারটা নাও। তুষারের কঠোর নির্দেশে কুণ্ঠিত হয়ে হাত বাড়ল ফ্লোরা। কম্পিত হস্তে তুলে নিল রিভলভার। সেটাকে এদিক ওদিক ঘুরিয়ে জড়ানো গলায় বলল, এর আগে কখনো অস্ত্র হাতে তুলিনি আমি। তোমার ইনোসেন্সই সবসময় দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে আমায়। দয়া করে সাবধানে থেকো। কথাটা শেষ করে গাড়ির অভিমুখে পা বাড়ল তুষার। পরপরই পিছু ডাকলো রুশকন্যা। নির্লিপ্ত বদনে চাইল তুষার। মেয়েটা তরতরি এগিয়ে এসে বলল, কবে ফিরবেন আবার? জানি না। আর এরিস? দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। মূর্তিমান শক্ত মুখ হবে কিঞ্চিত নমনীয়তা টেনে আশ্বস্ত গলায় বলল, সময় হলে দুজনে ফিরবো। আপাতত কিছু বলতে পারছি না। এরিস ঠিক নেই। ফ্লোরাকে দ্বিতীয়বার প্রতিউত্তর করার ফুসরত না দিয়ে ব্যগ্র পায়ে গাড়িতে উঠে বসলো তুষার। অতঃপর অক্ষি পৌঁছে পলক ছাড় আগেই বিলাসবহুল রোলস রয়েসটা অদৃশ্য হয়ে গেল জঙ্গলের আঁকাবাঁকা রাস্তার গোলক ধাঁধায়। কেটে গিয়েছে বেশ কয়েকদিন। দিন পেরিয়ে রাত হয়, ফের রাত পেরিয়ে দিন। এরিসের আর খোঁজ পায় না ঈশানে। যেন পৃথিবীতে থেকেও অদৃশ্যমান সে। বাস্তবতা জুড়ে থাকা অবাস্তব এক মরীচিকা। বিষণ্ণ তা কাটে না ঈশানের। হৃদয়ের ব্যথায় জমে নীল হয়ে আছে সমগ্র অস্তিত্ব। গত কয়েকদিন ধরে ব্যাহত হচ্ছে কর্মদিবস। নিষ্মনের দিশাহীন আবেগ অনুভূতির কাছে ক্রমশ পরাস্ত ঈশানে। এই দোটানা, এই টানাপোড়েন সবকিছু দিনে দিনে গ্রাস করে নিচ্ছে ওর নাজুক সক্রিয়তা। কোথায় এর শেষ জানা নেই নীলাম্বরের। ক্লান্ত বিকেলের আবহাওয়া বড্ড স্বস্তিদায়ক। গোধূলি রঙে রক্তিম আকাশ, নিভে আসা সূর্য সোনালি ছটা চকচক করেছে পুরনো কংক্রিটের বাড়িটা। আজ বহুদিন বাদে ছাদে এসেছে ঈশানে। শ্যাওলাপাড়া পাঁচিলের উপর দু হাত রেখে চোখ মেলেছে শূন্য আকাশে। রাতভর বৃষ্টি হয়েছে। কাল চারিদিকে ভেজা মাটির সোঁদা এক গন্ধ। সাথে সাথে ছাদের এক কোণে বান্ধবীকে নিয়ে হুড়াহুড়ি মেতেছে উষা। সেদিকে এক পল চা বেশে চোখ বুঝলো ঈশানী। ঠিক তখনই কর্ণকুড়ি ভেসে এলো চমৎকার এক পৌরশালী এক পরিচিত কণ্ঠস্বর। তড়া গুড আফটারনুন। করে চোখ খুললো ঈশানী। চকিতে পাশে তাকাতেই দেখলো হাস্যজ্জ্বল বদনের চেয়ে আছে মাহিন। ঈশানী বিভ্রান্ত চেহারার পানে সূক্ষ্ম নজর বুড়ে ফের কথা পারে যুবক। বেশ আশ্চর্য হলে মনে হচ্ছে। জোরপূর্বক হাসলো ঈশানী। মাহিন বলল, বেশ কিছুদিন হলো খোঁজ খবর নেই তোমার, ঠিক আছো? আবারও নির্বাক রমণী। ঠোঁটের আগা সুপ্ত মেঘি হাসিটা এখনো দৃশ্যমান। স্থির হলো না মাহিন। নতুন উদ্যমে বলে উঠল, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? জ্বর টর হয়নি তো দেখি? কথাটা শেষ করে ঈশানীর কপাল ছোঁয়ার প্রয়াসে হাত বাড়ালো মাহিন। তৎক্ষণাৎ তড়িৎ বেগে পিছিয়ে গেল ঈশানী। কণ্ঠনালী ভেদ করে সঞ্চারিত হলো ক্ষুদ্র বাক্যবান, জ্বর এসেছে। কবে থেকে? গত 3 দিন। আমাকে জানাওনি কেন? এবারে থমকালো ঈশানী। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে আকস্মাৎ বলে উঠল, আমি এই বিয়েটা করতে পারবো না মাহিন। আমি চাই আপনি ভালো থাকুন সব সময়। কয়েক মুহূর্ত স্থবির হয়ে দাঁড়িয়ে রইল মাহিন। নিজেকে জুৎসুই সামাল দিতে বেশ কিছুটা সময় লাগলো তার। অতঃপর শুষ্ক একটা ঢোক গিলে সুত হলো। এই সিদ্ধান্তের একমাত্র কারণ নিশ্চয়ই এরিস ইভান। সচকিত হয়ে চোখ খোলালো ঈশানী। আশ্চর্য গলায় বলল, এরিস ইউভানকে আপনি চিনলেন কি করে? গুগল করেছিল। তাছাড়া রাশিয়ান ব্রাতভাকে কে না চেনে? কুঞ্চা চোখ নামালো রমণী। শান্ত স্বরে বল, অরণ্য আমাকে ছাড়বে না মাহিন। আর তুমি? কণ্ঠস্বর আহত শোনালো মাহিনের। তবুও স্থির কণ্ঠে জবাব দিল ঈশানী। ওকে ভোলা বোধহয় এ জীবনে সম্ভব নয়। ঈশানী নির্লিপ্ত জবাবে হতবিহ্বল হলো মাহিন উদ্বিগ্ন স্বরে। কি বলছো? আদৌ ধারণা আছে তোমার? ও একটা মাফিয়া টেররিস্ট। আবেগ, অনুভূতি, ভালোবাসা এগুলো ওর মধ্যে বেঁচে নেই। জানোয়ারের চাইতেও হিংস্র অ্যাগ্রেশন। এখন ও তোমার জন্য যা যা পাগলামি করছে সবটা ওর ভ্যানম অবসেশন। বাস্তবতা বোঝার চেষ্টা করো ঈশানী। ও একটা আধারের নিশাচর ছাড়া আর কিচ্ছু নয়।
তপ্ত শ্বাস ফেলল ঈশানী, খোলা আকাশের পানে তাকিয়ে বলল, জানি, সব জানি, কিন্তু কি করব বলুন? ওই জানোয়ারটার রক্তে মিশে গিয়েছে আমার। চাইলেও ভুলতে পারছি না এই বাস্তবতা, এই সাবলীল জীবনযাপন, সকল চাকচিক্য ছাপিয়ে ওই কালো দুনিয়ার নিষ্ঠুর মানবের জন্য হৃদয়ে দহন অনুভূত হচ্ছে সর্বক্ষণ। ওই মাফিয়াটাকে ছাড়া আমার নিগুড় চিত্ত কিচ্ছু চাইছে না, আর কিচ্ছু না। রমণীর অবুঝ আবেগের কাছে বেমালুম হার মেনে নিল মাহিন। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দুনিয়া, সমাজ, বাস্তবতা এসবের কথা ভেবেছো একবারও? আদৌ এই পরিণয়ের কোনো স্বস্তিদায়ক পরিণতি দিতে পারবে মাফিয়া বস? এবারও ভাবলেশীন ঈশানী নির্বিকার হয়ে বলল, আমার দুনিয়া, আমার সমাজ, সবকিছু ওই খারাপ মানুষটাকে ঘিরেই আবর্তিত মাহিন। পরিণতির কথা জানি না, তবে অরণ্য আমাকে কখনো ছেড়ে যাবে না, এটা আমার বিশ্বাস। একটা টেররিস্টকে বিশ্বাস করতে ভয় করছে না তোমার? আপনি ভয়ের কথা বলছেন? সেটা বহু আগেই পার করে এসেছি আমি। তার মানে তুমি জেনে শুনে অন্ধকারে পা বাড়াবে, আঁকড়ে ধরবে একটা মরীচিকাকে? পুরো দুনিয়ার কাছে মরীচিকা হলেও আমার কাছে এক সমুদ্র অনুভূতির নাম এরিশ ইউভান। হ্যাঁ সূচক মাথা নাড়লো মাহিন। মুখ গহ্বরে অবস্থিত শেষ লালাটুকু গলধকরণ করে নরম স্বরে বলল, আই আন্ডারস্ট্যান্ড, তবে তোমাকে নিয়ে সবসময় চিন্তিত থাকবো আমি। পাশ ঘোরে ঈশানী হতচকিত হয়ে শুধল, আপনি সত্যি বিষয়টা এত সহজে মেনে নিয়েছেন? আমিও কারোর জন্য ঠিক এমন ভাবেই অসহনীয় দুর্বলতা অনুভব করি ঈশানী। না বোঝার তো কিছু নেই। তুমি জানো গত কয়েকটা দিনে নিজের অনাগত বিয়ে, সংসার নিয়ে কতটা স্বপ্নই না দেখে ফেলেছি আমি। অপরাধ বোধে মুখশ্রী চুপসে এইটুকুনি হয়ে গেল ঈশানের। মাহিনের ব্যথাত নেত্রদয় থেকে দৃষ্টি নমিত করে ফেলল সাপেকে আড়ষ্ট স্বরে বলল, দুঃখিত মাহিন, আপনার মতো মানুষকে এভাবে ফিরিয়ে দেওয়া লজ্জাজনক, কিন্তু কি করব বলুন? মনের বিরুদ্ধে যেতে পারছি না কিছুতেই। গিল্ট ফিল করতে হবে না, আমিও তো তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম একবার, তাও আবার বিয়ের দিন। সেই হিসেবে তুমি যথেষ্ট ভালো কাজ করেছো। বিনা বাক্যে দাঁড়িয়ে রইল ঈশানী। ওর সুশ্রী মুখের পানে চেয়ে ম্লান হাসলো মাহের কণ্ঠে ধাতস্থতা টেনে বলল, ভেতরের অনুভূতিকে ঠিক এইভাবেই প্রাধান্য দেওয়া উচিত, নয়তো আমার মতো হারতে হয়। আই অ্যাপ্রিসিয়েট ইট। এক নিঃশ্বাসে কথা কটা বলে চিলে কোঠার দিকে পা বাড়ালো মাহেন। যাওয়ার আগে শেষবারের মতো পেছন ঘুরে বলে উঠল, বন্ধু ভাবতেই পারো, যে কোনো বিপদে নিঃসন্দেহে পাশে পাবে এই অধমকে। কথা দিচ্ছেন? দিচ্ছি। নীল নয়না অপসরীর মতো সুন্দর চোখ, তার নিখুঁত, তার অপরাধীব সৌন্দর্য। সে মেয়েটাকে পেয়েও পেল না মাহিন, কেবল চিরতরে মুক্ত করে তাকে দিয়ে গেল নামহীন অজ্ঞাত এক প্রতিশ্রুতি, তা হলো বন্ধু। মায়ের চলে গেল। ভারী এক দীর্ঘশ্বাস ছেড়ে এরিসের ভাবনায় ডুব দিল ঈশানে। মনে মনে ভাবতে লাগলো, কোথায় সে? কতদিন হলো দেখা নেই। আচ্ছা, মানুষটা এমন কেন? যখন থাকে না তখন পুরো দুনিয়া জুড়ে নির্জীব তার অস্তিত্ব, আর যখন ফিরে আসে তখন নিজের অস্তিত্বের জানান দিতে প্রলয় বাঁধিয়ে বিনাশ করে ছাড়ে সর্বত্র। ফ্লোরা, তুষার, মাহিন, ঈশানী সবার হৃদ মাঝারে আলাদা আলাদা করে একই সুর বেজে উঠেছিল চোরাবালির দুটো লাইন। কক্সবাজার বাংলাদেশের চকচকে কালো ক্রিস্টাল দ্বারা তৈরিকৃত সুব্যস্ত ব্ল্যাক হোলের প্রতিটি কোণে কোণে ভর করেছে নিঃশব্দতা। গোলক ধাঁধার মতো কালো রিসোর্টটির বাহ্যিক দেওয়ালগুলো বেষ্টন করে দাঁড়িয়ে রয়েছে ডেমন কেনাইট নামধারী একদল বিশেষ ধরনের রাশিয়ান সুরক্ষাকর্মী। মাফিয়া বসের সর্বোচ্চ সুরক্ষায় আপামর তৎপর তারা। প্রতিটি মানবের দানবীয় শরীরে বিভৎস রং বেরঙের চাচুর আচরণ, শরীর আবৃত কালো পোশাকের আস্তিনে চিকচিক করছে স্বর্ণাভ সিলমোহর, যার উপর ইংরেজি গুটি গুটি অক্ষর লেখা যেমন কি নাইট। মূলত মাফিয়া সাম্রাজ্যের প্রতিকূল সময়ে দায়িত্বে নিয়োজিত করা হয় এই বিশেষ ধরনের গার্ড সদস্যদের। তারা এতটা শক্তিশালী এবং সুদক্ষ যে অকিপুচে প্রতিটি পলকে নিজেদের অবস্থান এবং অভিব্যক্তি একযোগে বদলাতে সক্ষম। দৃষ্টি অম্বর এতটাই সূক্ষ্ম যে এক দর্শনে শত্রুর অভ্যন্তরে উদ্ভাসিত পদক্ষেপগুলো জাদুকরী ইন্দ্রজালের ন্যায় ক্রাশ করে ফেলে অকপচে। সূর্য লোক মিলিয়ে এসেছে চকচকে লালাপ দ্রুতি এখন হুইংচু
আধারের হাত ধরেছে, যেন যেতে হবে দূর বহুদূর। ব্ল্যাক হোলের সামনে বিস্তৃত জলরাশি, তরঙ্গ চাষ, উথাল পাতাল ঢেবে নাজেহাল তটদেশ। প্রকৃতি জুড়ে সন্ধ্যা নামার উত্তাল, সমুদ্রের ভয়াল গর্জনের সাথে সাথে নীল অন্তরিক্ষ থেকে উড়ে উড়ে ফিরেছে শঙ্খচিলের ঝাঁক। এরই মাঝে এক ফেরারি পাখি গতিপথ হারিয়ে আকস্মাৎ প্রবেশ করে ব্ল্যাক হোলের দিগন্ত সীমায়। তার ছোট্ট চঙ্কু থেকে নির্গত কিচিরমিচির ডাক এক মুহূর্তেই কর্ণ সচল করে তোলে, যেমন কেনাইটদের সচকিত হয়ে উঠে তারা। ভাবতেই সময় নষ্ট করে না এক ন্যানো সেকেন্ডও। তার আগে স্নাইপার তাক করে সুবিস্ত দিগন্ত পানে যেই পথ ধরে মুক্ত বিহঙ্গটি উড়ে যাচ্ছিল ঠিক সেই বরাবর। অতঃপর গগন কাঁপিয়ে নিক্ষিপ্ত হয় ধাতব বুলেট, চোখের সামনে ধরাশায়ী হয় বাতাসের বেগে, জমিনে মুখ থুবড়ে পড়ে নিষ্পাপ শঙ্খচিলের নিথর দেহবাশেষ। যেন মাফিয়া টেরিটরির সুবিস্তীর্ণ ওই দিগন্তটাই তার জীবনের তরে কাল। তবে এই মুহূর্তে ব্ল্যাক হোলের বাইরে দৃশ্যপটটা যতটা থমথমে আর কুলসিত, অভ্যন্তরের রূপরেখা তার চাইতো বহুগুণ বিভীষিকাময়। কারণ প্যারাডাইস মাস্টার মাইন্ড তুষার ফিরে এসেছে। গত কিছুদিন যাবৎ বেশ কয়েকবার আক্রমণ হয়েছে এরিসের ওপর বললে ভুল হবে। যতবার মাফিয়া বস তার সাকুরা সান্নিধ্যে গেছে, ততবার কোনো না কোনো অতর্কিত হামলায় পণ্ড হয়েছে তাদের সুন্দর সাবলীল মুহূর্তগুলো। যেন কেউ বারবার চোখে আঙুল দিয়ে এরিসকে জানান দিচ্ছে, এই অধ্যায় তোমার জন্য নয়। পবিত্রের সংস্পর্শে অচিরেই ধ্বংস হবে তুমি। অসাবধানতায় আটকে যাবে আগন্তুকের ইন্দ্রজালে। এরিস পিছপা হতে জানে না, হেরে যাওয়া তার অস্তিত্বে নেই, বরং গর্ত থেকে গোখরা বের করে সেই গোখরার সর্পিল বিষ দাঁত ভাঙা পৈশাচিক উল্লাসে আত্মতৃপ্তের অভিলাষ ঘটায় ব্লাডি বিস্ট রিস্কা। সেদিন ক্যাফেতে হওয়া অতর্কিত হামলা বিপত্তি ঘটেছিল অপ্রার্থিব এক প্রেমানুভূতি। সাকুরের প্রতিটি ক্রন্দিত বাক্য ইস্পাত কঠিন সৌঠব্য বক্ষের সংস্পর্শে গলানো মোমের ন্যায় আস্তে পৃষ্ঠে লেপটে থাকা বর্ষণ সিক্ত তুলতুলের কোমল নারী দেহের প্রতিটি সূক্ষ্ম ভাঁজ বাঁকানো ধনুকের ন্যায় শারীরিক উপত্যকা, ভ্যানিলার মিশেলে মেলি এক সুখসাদ, সবকিছু এখনো অন্তর গহনে কাঁপন ধরা মাফিয়া বসের। এত বিপত্তি, এত বিঘ্নতার মাঝেও কয়েক সেকেন্ডের জন্য নিগড় স্পর্শ যেন ঝড় বইয়ে দেয় সমগ্র কুলসিত অস্তিত্বে। যে দুর্বার অনুভূতির সমারোহ অগ্রাহ্য করার শক্তি স্বয়ং মাফিয়া বসের নেই। ব্ল্যাক হোলের বাইরের দিকে গোলক ধাঁধা যেন ভেতরের তুলনা নিতান্তই সামান্য। ক্রিস্টাল খচিত কুচকুচে কালো দুর্গের অভ্যন্তরে রয়েছে সুবিশাল আন্ডারগ্রাউন্ড বুর্গবস্থ। সেই আন্ডারগ্রাউন্ডে ছোট্ট এক সেলের ভেতরে থেকে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে গগন কাঁপানো ভয়াবহ আর্তনাদ। দুর্ভাগ্যবশত ইন্দ্রজালের না বিস্তৃত এই আন্ডারগ্রাউন্ড ভেদ করে সে আর্তনাদ ফার্স্ট ফ্লোর অবধি পৌঁছেছে কিনা সে হদিস অনুমান করা দুঃসাধ্য। অবশ্য অনুমান করার মতো কোনো রূপ তৎপরতাও নেই রোবটের ন্যায় নির্জীব গার্ডগুলোর মাঝে। জীর্ণশীর্ণ সেল, চারিদিক তমাশার ঘন খাঁচা, পুরো সেলটাকে ঘিরে রেখেছে একাধিক সশস্ত্র মাফিয়া গার্ডস। মাথার উপর চিমচিমে রক্তিম আলোর দুটি ছড়াচ্ছে বৈদ্যুতিক একটা কাচের বাল্ব। তার নিচে ঠিক নিচে কাঠের একটা চেয়ারে সঙ্গে আড়াআড়ি বেঁধে রাখা হয়েছে জলদস্যু দলের প্রধান রিচার্ডকে। পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি সমগ্র রক্তাক্ত তার অবচেতনায় টলছে মস্তক, ছিন্ন ভিন্ন ভিন্ন মাংস পিঞ্জল এবড়ো। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। ক্ষয়িংস ঠোঁটের ফাঁক গলিয়ে অতর্কিতে গড়িয়ে পড়ছে লালা মিশ্রিত উৎকট রক্ত প্রবাহ। যেন হিংস্র এক জানোয়ারের কবলে ধরাশায়ী সে বলবান স্থূলকায় শরীরটা লুটিয়ে পড়েছে সম্মুখে। তবুও তীব্র আগ্রাসনে ওর মুখোমুখি দাঁড়িয়ে তুষার প্রচণ্ড ক্রোধে মস্তিষ্ক ফেটে পড়েছে তার। চিরচারিত স্থির থমথমে চোখ দুটোতে ভর করেছে পরাশক্তির ন্যায় দানবীয়তা। হাতের মুষ্টিটা ধীর গতিতে শক্ত করতে করতে যাচ্ছে দৎপৃষ্ট তুষার। বিভৎস এক হুঙ্কার ছেড়ে বলা, মানুষের মস্তিষ্ক বলার ক্ষমতা রাখে তুষার। যতবার মিথ্যে বলবি ততবার ধরে ফেলবো। মারবো না, বাঁচিয়ে রেখে নৃশংসতার অনলে জীবন্ত চালাবো তোকে। শারীরিক যন্ত্রণায় অবচেতন হওয়ার উপক্রম, মুখের আকৃতি পাল্টে গিয়েছে ইতিমধ্যে। তবুও মৃদু
অস্ফুট আওয়াজ বের হলো ছোচের ফাঁক থেকে। আমি কেবলমাত্র ব্ল্যাক ডায়মন্ড চাই, অন্য কিছু নই। পুরুষালী সুঠল নাসার রন্ধ তত্তর করে ফুলে উঠল মুহূর্তেই। তামাচে বর্ণের ধারালো চোয়ালখানা শক্ত হলো ক্রোধে, বিক্ষিপ্ত নয়ন জোড়া রিচার্ডের আদো আদো চোখের মাঝে তাক করল তুষার, যেন লক্ষ্য স্থিরকৃত সূক্ষ্ম এক মরণাস্ত্র প্রগাঢ় চাহনি স্থির রেখে ছুল কঠোর ভাগ্য কণ্ঠ। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোর গডফাদারকে কি উদ্দেশ্য তার? আমি আমার গডফাদার, উদ্দেশ্য ব্লাড ডায়মন্ড। নালী ভেদ করে বাক্যচা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে উজ্জ্বল আর কণ্ঠনালীর মাঝ বরাবর শক্ত হাতের অপার কাঠ বসিয়ে দিল তুষার। মুহূর্তেই চোয়াল ভেঙে উঠে গেল নাসাগ্র ভাগে, ফের কয়েক সেকেন্ডের মাথায় জায়গা মতো ফিরে এসে ঝরঝর করে ভেঙে গেল সামনে কয়েক পাটি দাঁত। অনিয়ন্ত্রিত রক্ত প্রবাহে সিক্ত হয়ে উঠল লোকটার সমগ্র মুখমণ্ডল। অসম্ভব ক্রোধের তাড়নায় কাঁপছে তুষার। মুখ গহ্বর অবস্থিত মিন্ট ফ্লেভারের সুইংগাম ছোটের সাহায্যে ছুঁড়ে ফেলে আবারও নতুন উদ্যমে অপার কাট দেওয়ার প্রস্তুতি নিল। পেছন থেকে ওকে কর্কশ্বরে বাদ সাধল কেউ। ডোন্ট ডু দিস। পরিচিত ভরাট কণ্ঠস্বর কর্ণগহ পৌঁছতেই থমকালো তুষার। রাগান্বিত সপ্তাহটাকে খানিক পারস্ত করে নির্দ্বিধায় পেছনে দৃষ্টিপাত করেছে। রক্তিম বালবেট চিমচিমে আলোতে দেখতে পায় কালো ফর্মাল শার্টের উপর মসৃণ ভেলভেট ওয়েস্ট কোট পরিহিত এক বলিষ্ঠ লম্বা অবয়ব। মুখের আতুল ঝাপসা হলো। ব্লাডি মনস্টারকে চিনতে অসুবিধা হয় না তুষারের। অজ্ঞতা করি জানি, হ্যাঁ। সূচক মাথা নাড়াইছে নিভৃত কদমে সম্মুখে অগ্রসর হয় মাফিয়া বস। এগিয়ে এসে শূন্য অভিব্যক্তিতে মুমূর্ষ লোকটার মুখোমুখি হয়ে বসলো সে। বাম পাশের উরুর উপর ডান পাশের উরুটা আড়াআড়িভাবে স্থাপন করে শটান করলো পৃষ্ঠদেশ। হাতে রাখা হুইস্কির গ্লাসটা পাশে ছুঁড়ে ফেলতে ঘর কাঁপিয়ে আওয়াজ হলো ঝনঝনিয়ে। সামান্য আওয়াজে শরীর জুড়ে খেলে গেল হিমবাহ। আতঙ্কে রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে উঠল জলদস্যু লিডার রিচার্ডের মুখমণ্ডল। অজান্তেই শুষ্ক একজোট ঢোক গিল সে। তৎক্ষণাৎ কণ্ঠনালীতে অনুভব হলো রক্তের বিভৎস নোনতা স্বাদ। কিঞ্চিত চোখ উঁচিয়ে ঝাপসা নয়নে দৃষ্টিপাত করলো নির্জীব অভিব্যক্তিহীন মরীচিকার পানে। অশুভ এক শূন্য দৃষ্টির মুখোমুখি হতে ধরফড়িয়ে ওঠে তার সমগ্র অস্তিত্ব। এদিক ওদিক মাথা নাড়ে ভয়ার্থ স্বরে বলতে শুরু করে, আমি কিছু জানি না, আমি সত্যিই কিছু জানি না। মাফিয়া বস বিন্দু পরিমাণ কর্ণপাত করে না সেই সবে। উদ্ভ্রান্ত তুষারের পানে দৃষ্টিপাত করে ঝাঞ্ঝা গভীর গলায় বলে, কি হয়েছে তোমার আজ? একটু বেশি ডিস্টার্ব মনে হচ্ছে। রেগে মেগে তুষার কিছু একটা প্রতিউত্তর করবে তার আগে ফের গ্রীবা করালো এরিস। রিচার্ডের রক্তাক্ত মুখ চা গভীর দৃষ্টি পরক করে ঝাঞ্ঝা আওয়াজে বলে উঠল, ড্যাগারের হাতল দিয়ে মুখ ভেঙে দাওনি কেন? এখনো কথা বলার শক্তি কোথায় পায়ও? মাফিয়া বসের এহেন শীতল ধারালো আওয়াজ বিস্ফোরিত হলো তুষারের দুনয়ন জুৎসই প্রত্যুত্তর করারও জন্য তাকে ভাবতে হলো কিয়ৎক্ষণ। ঠিক সেই মুহূর্তে কঠোর আওয়াজে আরেক দফা বিস্ফোরণ ঘটালো মাফিয়া বস। হাতে রিভলভারের নলের সাহায্যে তুলে ধরলো লোকটার ভঙ্গুর চিবুকখানা। হাঁপড়ে নেয় উঠানামা করা শ্বাস প্রশ্বাসে কিঞ্চিত ব্যাঘাত ঘটালো বোধ হয়। যা তরুণ বেরিয়ে এলো চোখের কোচর, সেদিকে স্থির দৃষ্টিপাত করলো এরিস। বলল, রক্তপাত ঘটিয়ে অযথা নিজের এনার্জি নষ্ট করার মানে হয় না। আমি আপাতত এসবের মুডে নেই। চলো একটা গেম খেলা যাক। মাফিয়া বসের প্রতিটি পদক্ষেপের ওপর আস্থা রয়েছে তুষারের। ফলস্বরূপ আশ্চর্য হলো সে। এখনো যন্ত্রের ন্যায় স্থির তার মুখ। এদিকে এরিসের বাক্যকে হেয়ালি মনে হলো রিচার্ডের নিকট। সে কপাল গোছালো খানিক অস্পষ্ট আওয়াজে বলল, গেম? কিসের গেম? ছোটের আগায় খেলে গেল ক্রূরতা, নেত্রদয় উদ্ভাসিত পৈশাচিকতা ধরে রেখে আত্মা কাঁপানো শীতল আওয়াজে জবাব দিল মাফিয়া বস, মাই মোস্ট ফেভারিট গেম, রাশিয়ান রুলেট। নাম শুনেছ নিশ্চয়ই? এ যেন শুধু নামে নয়, বস্তুত হৃদয়হীন এক পৈশাচিক, এক আত্মা, দা ব্লাডি মনস্টার। নয়তো এমন একটা নৃশংস গেম কি করে কারো পছন্দের হতে পারে? অন্তরাত্মা একযোগে প্রকম্পিত হলো রিচার্ডের। মাত্রাতিরিক্ত শঙ্কায় সে ধরফড়িয়ে উঠে বলল, না, এটা কোনো গেম নয়, এটা একটা মরণ ফাঁদ। এক্স্যাক্টলি। আজকের গেমটা রাশিয়ান রুলেট থেকে একটু ভিন্ন, কারণ আজকের খেলায় তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তুমি একাই খেলবে এবং তুমি একাই হারবে। এরিসের কথায় উত্তেজনা মাত্রা দ্বিগুণ হলো রিচার্ডে। সে তার
স্থূলকায় মুমূর্ষ শরীরটাকে বাঁধনহারা করার চেষ্টায় নড়িচড়ে উঠে ফের প্রচণ্ড ব্যথা গোঙাতে গোঙাতে বলল, মারলে এখনই মেরে ফেলুন, শুধু শুধু এত নাটকীয়তা কেন? এইটুকু সাহস নিয়ে ব্লাড ডায়মন্ডের স্বপ্ন দেখছো? দিস ইজ ইনসেইন। তোমাকে যে পাঠিয়েছে তার আরেকটু ঘিলুর প্রয়োজন। আই থিঙ্ক আন্ডারওয়ার্ল্ডের কোনো এক দুধের বাচ্চা সে। ধূর্ততা থাকলেও অভিজ্ঞতাটা ঠিকঠাক নেই। দ্যাটস ওয়াই পদে পদে ভুল হয়ে যাচ্ছে। কচাকে স্বরে বাক্য কচা শেষ করে তীরের ফলার মতো এক প্রিয় উচালো এরিস। রিচার্ড হাঁপাতে হাঁপাতে বলল, আগেই বলেছি, এখনও বলছি, আমাকে কেউ পাঠায়নি। আমি ব্লাড ডায়মন্ডের সন্ধানে এখানে এসেছি। ওর প্রত্যুত্তর শুনে সিংহের মতো গর্জে উঠল তুষার। চোয়ালটাকে শক্ত করে ফেলল এক নিমেষে। টেবিলের উপর সশব্দে দু হাত ভর করে ক্ষুদ্র স্বরে জবাব দিল সে, রাশিয়ান মাফিয়া টেরিটরির অভ্যন্তরীণ বিষয়ে অন্য গ্যাংস্টারদের সঙ্গে বিশ্লেষণ করা। ব্রাডফায়ার নিয়ম বহির্ভূত বাস্টার্ড, আর সেখানে অ্যামাজনের তুচ্ছ এক পাইরেটস হয়ে ব্লাড ডায়মন্ডের হদিস পেয়ে গেলে পাইথন প্যারাডাইসকে এত নির্বোধ মনে হয় তোর? ব্লাড ডায়মন্ডের উৎস কিন্তু অ্যামাজনেই ছিল। সেখানে থেকেই কেউ বা কারা সংগ্রহ করেছিল পাথরটি। তাছাড়া পাইথন লিডার কি আদৌ নিয়মকানুন তোয়াক্কা করে? তুমি অনেক কিছু জানো। আই অ্যাপ্রিসিয়েট ফর ইয়োর মাস্টার, যে তোমাকে এসব বাঘা পাখা ইনফরমেশন দিয়েছে। বাট আই এম নট ইন দ্য মুড অফ অল দিস বুলশিট। চলো রাশিয়ান রুলেট খেলা যাক। প্রেরামে আজকে উঠল রিচার্ড। কথা ঘোরানোর বেশ কসরত করলো, লক্ষ্যচ্যুত করা গেল না ইগলের ন্যায় শিকারী মাফিয়া বসকে। সহসা রিভলভার হাতে তুলে নিল এরিস। বুলেট চেম্বারে শুধু একটা মাত্র বুলেট প্রতিস্থাপন করে বাকি 5টা স্লট ফাঁকা রেখে দিল সে। অতঃপর জোর হস্তে ঘুরল চেম্বারটিকে, যাতে কোন স্লটে বুলেট প্রতিস্থাপিত হয়েছে সেটি অজ্ঞাত থেকে যায়। রিভলভারটি পুরোপুরি গোলক ধাঁধা বাঁধানো সম্পূর্ণ হলো। রিচার্ড নিকট সেদিকে বাড়িয়ে দিল। মাফিয়া বস কণ্ঠে গাম্ভীর্যতা টেনে বলল, নাও স্টার্ট ইয়োর টার্ন। আমি 6টা প্রশ্ন করব, প্রতিটি উত্তরে নিজেকে শুট করবে তুমি। যদি তোমার উত্তর সন্তোষজনক মনে হয় তবে গেমটি এখানে পজ। আর যদি পাইথন লিডারের সঙ্গে বিট্রে করার ন্যূনতম চেষ্টাও করো তবে স্লটে উপস্থিত একমাত্র বুলেটটা নিজের মাথায় নিজেই প্রবেশ করাবে তুমি। বুলেটের তীব্র কষাঘাতে নিজেই ছিন্ন ভিন্ন করবে নিজের বিশ্বাসঘাতক মস্তিষ্কটাকে। পরিত্রাণের উপায় নেই। মৃত্যু অবধারিত জেলুন এই নৃশংস খেলায় নিজেকে লিপ্ত করল রিচার্ড। রিভলভারের সরু নলটাকে মাথার পাশে তাক করে অনবরত গুলি লাগালো, ফাঁকা গুলি। একবার, দুবার, 3 বারই ভাগ্যের জোরে বেঁচে গেল সে। 4 নম্বর ট্রিগার টানার সময় রাজভারী আওয়াজে পৃষ্ঠ ছিল এরিস। হু ইজ ইয়োর গডফাদার? নো ওয়ান। আমি আমার গডফাদার। শুট ইয়োরসেলফ। পাইথন লিডারের আত্মা কাঁপানো বিস্ফোরিত আদেশ। উপায়হীন রিচার্ড তাই করলো। পরপর 2টি ফাঁকা গুলি বের হলো। এবারও ভাগ্যের জোরে আরও কয়েক সেকেন্ড বেঁচে রইল সে। কিন্তু এরপর শেষ স্লটে তো ঠিকই বুলেট রয়েছে এবং এটা সবার জানা। রিচার্ড নিচেও জানে ওর মৃত্যু আসন্ন। মুখবে নিগুড়ো শূন্যতা ধরে রেখে এপাশ ওপাশ খাট ফোটালো এরিস। পরপরই ছুড়ল প্রশ্নের বহর। পৃথিবীতে ঠিক কী ধরনের দুর্বলতা রয়েছে তোমার, আর সেই দুর্বলতার উৎস কি? এমন একটা তাৎপর্যপূর্ণ সময় এরিসের এহেন উদাসীন প্রশ্নে কপাল বেঁকে গেল তুষারের। বিরস মুখে উদ্ভব ঘটল। ব্যতিগ্রস্ততার মনে মনে ভাবলাম, কি বলছে এরিস এসব? এখানে দুর্বলতা আসলে কোত্থেকে? কিয়ৎক্ষণ অতিবাহিত হলো নিগুড় নৈশব্দ বিভৎস। অধর যুগল ছকছক করে কাঁপছে লোকটার ক্ষতবিক্ষত মুখমন্ডলে বিন্দু বিন্দু গামের অস্তিত্ব। জীবনের শেষ মুহূর্তে চরম স্বীকারোক্তি দানের ন্যায় এতক্ষণে মুখ খুলল সে। নদীর স্রোতের ন্যায় শান্ত স্বরে জবাব দিল, আমার দুর্বলতা একটাই, আমার গার্লফ্রেন্ড রিয়ানা, যাকে আমি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। তাকে ভালোবেসে নিজের জীবন আত্মাহুতি দেওয়া আমার জন্যে গর্বের। জানি না এরপর কি হবে, আমার এই মৃত্যুর খবর আদৌ তার নিকট পৌঁছাবে কি না। তবে যদি কখনো সে জানতে পারে আমার এই বিশেষ আত্মহত্যা কাহিনী, তাহলে নিশ্চয় সে আমাকে কাপুরুষের তালিকায় রাখবে না, এটা আমার বিশ্বাস। রিচার্ডের শেষ স্বীকারোক্তি কয়েক মুহূর্তের জন্য থমকালো মাফিয়া বস।
অন্য সময় হলে বোধহয় এইসব ভালোবাসা দুর্বলতার কথা শুনলে পৈশাচিক হাসি বেরিয়ে আসতো বুক ফেটে। করুণার স্বরে বিদ্রুপ করে উঠত সমগ্র নিষিদ্ধ সত্তা। রুট বাক্যের ঘাত প্রতিঘাতে ধরাশায়ী করে ফেলতো বিপরীত পক্ষকে। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তেমন কিছুই ঘটল না। উল্টো রিচার্ডের মুখ থেকে তার ভালোবাসা রিয়ানের সম্বন্ধে শোনা মাত্রই মানসপটে ভেসে উঠল নাজুক নীলাম্বরীর তুলতুলে কোমল মুখশ্রীখানা। ভীষণ যাতনায় বুধ হয়ে এলো পাথর কঠিন হৃদযন্ত্র। অনুভূতির প্রকাপে অস্তিত্ব জুড়ে জীবন্ত হলো সেই নিগুড় আলিঙ্গন। একটা তুলতুলে নমনীয় শরীরের প্রতিটি ভাঁজের সুস্পষ্টতা সবকিছুই ভুলে যেতে পারে এরিস, কিন্তু কয়েক সেকেন্ডে সেই সুমিষ্টি শারীরিক আলিঙ্গনটুকু এ জীবনে ভুলে যা অসম্ভব। নিস্তব্ধতা গ্রাস করলো চারিপাশ। রিচার্ড তার রিয়ানাকে ভাবতে ভাবতে শেষ গুলিটা চালানোর প্রয়াসে রিভলভার তাক করলো নিজের মাথায়। জীবনের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা ভেবে চোখ থেকে বিসর্জন দিল এক ফোঁটা বিষাদ মাখা অশ্রুজল। অতঃপর যখন ট্রিগার টানবে তার আগেই অন্য একটা রিভলভারের সাহায্যে ওর কপাল বরাবর শুট করে দিল মাফিয়া বস। আকস্মাৎ এই কাণ্ডে সচকিত হয়ে উঠল সকলে। রিচার্ডের নিথর দেহটা গতিহীন হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। বারুদের ছাঁচালো কণ্ঠে শ্বাসরুদ্ধ চারিপাশ। টকটকে তাজা রক্তের স্রোত যেন নয়া বিভীষিকার আমফালন। ভাবাবেগ শূন্য নির্বাক মাফিয়া বস পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে আছে মরা দেহটা। পেন্ট হাউসে থাকলে এতক্ষণে বোঝোর সুস্বাদু নৈশ ভোজে রূপান্তরিত হতো রিচার্ডের নির্জীব শরীরটা। ওদিকে ব্লাডি বিস্টার অভিব্যক্তিহীন ধারালো মুখ হয়ে পরক করে বাক্য ছুড়ল তুষার। I think the last time he didn't lie at all. I know. ধীরে ধীরে রিভলভার নমিত করতে করতে ছোট্ট স্বরে প্রত্যুত্তর করে এরিস। তাহলে গেমের রুলস কেন ভাঙলেন? আরও কি শুটিপে কেন করলেন? কারণ আমি সেকেন্ড চান্স দিই না। অশুভ চিত্তের দায় সারা প্রত্যুত্তর। দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। কৌতূহলে মস্তিষ্কটা ফেটে যাচ্ছে ওর। অজ্ঞতা আরো কি একবার কিছু ডাকলো মাফিয়া বসকে। দৃঢ় আওয়াজে জানতে চাইল, আপনি হঠাৎ সবকিছু রেখে দুর্বলতার কথাই কেন জানতে চাইলেন হ্যারিস? কারণ ওর দুর্বলতাই ওর ধ্বংসের কারণ, আর আমাদের উত্তরটাও সেখানেই লুকানো। হু ইজ দ্য গড ফাদার? গমে আওয়াজে কথাটা বলে লম্বা লম্বা পা ফেলে হনহনি আন্ডারগ্রাউন্ড সেল পরিত্যাগ করে এরিস যেন দিশাহীন এক উৎপীড়নে বড্ড বেশি ব্যতিগ্রস্ত তার অস্তিত্ব। পুরনো ধাঁচের আট পড়ে শ্যাওলা পড়া বাড়িটার চারিপাশে ছড়িয়ে পড়েছে সকালের মিহি সূর্যলোক। দক্ষিণের জানালা জুড়ে নরম হাতে রোদের হাতছানি। চারিদিকে বসার মতো সকাল সকাল ঝুরঝুরে সোনালি আলোয় কর্দমাক্ত আঙ্গিনার চিত্র যেন সদ্য বিবাহিতা হলদে রঙা কিশোরী নববধূ। পরিষ্কার নীল দিগন্তে আজ শুভ্র মেঘের আধো আধো সুবিন্যস্ত প্রলেপ দেখেও মনে হয় দীর্ঘ আধারের প্রহর কাটিয়ে উজ্জ্বল হাসিতে মাতোয়ারা প্রকৃতি। বাইরের প্রকৃতি আজ যতটা শান্ত আর নিরিবিলি, ঘরের অভ্যন্তরীণ আবহ ঠিক ততটাই গুমোট দমবন্ধকর অস্বস্তিদায়ক মুহূর্ত। বসার ঘরে উপস্থিত কারোর মুখে রানী, ঈশানীর মা, মামা, নানি, এমনকি উষা সকলের মুখাব জুড়ে নেমে এসেছে অকৃত্রিম এক তমাশা। প্রচণ্ড ক্ষুদ্রতায় ঘরের এক কোণে দাঁড়িয়ে ফুটন্ত তেলে ভাজার ন্যায় অনবরত ফুসফুস করছে রোকেয়া। ঘর্ম বিরাজমান নৈশব্দ এরই মাঝে বসার ঘরে এসে হাজির হয় ঈশানী। নাজুক পদচারণের প্রতিটি কদমে ভীরুতা সুস্পষ্ট। গত কয়েকটা দিন তীব্র জ্বরের দহনে অনেকটাই ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে তার পেলব মুখশ্রী। অক্ষিপুচে কুইংসু ভাব আগের থেকে অনেকটা শীর্ণকায় লাগছে তার রুগ্ন শরীরখানা। পরনের ক্রপ টপ আর লং স্কার্ট দুটোই ঢলঢল করছে। মেয়েটার পরিশ্রান্ত পদযুগের প্রতিটি পদধ্বনি যেন বিরক্তির রেশ দ্বিগুণ বাড়িয়ে তুলেছে উপস্থিত সকলের। মেয়ের এরূপ নীরব ভাবলেশীন আগমন সহ্য হলো না রোকেয়ার। তিনি অস্থির পদচারণে এগিয়ে গেলেন সম্মুখে মুখোমুখি দাঁড়িয়ে কোনো কিছুর ইঙ্গিত না দিয়েই শক্ত হাতের চপাটক হাত বসালেন জ্বরে পুড়তে থাকা উৎপীড়িত শরীরের ওপর। অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলছে উঠল কোমল ত্বক। ঝাপসা চিত্তে নিজেকে জুৎসুই সামলানি অক্ষম ঈশানী ফলস্বরূপ তাল হারিয়ে পড়ে গেল শক্ত মেঝেতে। ক্ষুদ্রতায় ঝাঁচিয়ে উঠলেন রোকেয়া। মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে যাওয়া মেয়েটার দিকে কঠিন দৃষ্টিপাত করে ক্রোধান্বিত স্বরে বলে উঠলেন, মাহিনকে কি বলেছিস তুই? কয়েকদিনের অসুস্থতার দরুন ক্লান্ত পরিশ্রান্ত শরীর, ব্যথাতুর অচল মাংসপেশি তবুও ধীর
ধীরে ধীরে উঠে বসার চেষ্টা অবিচল থেকে জবাব দিল ঈশানী। আমি কিছুই বলিনি মাহিনকে। 2 দিন বাদে বিয়ের তারিখ, অথচ আজ হঠাৎ সে বিয়েটা ভেঙে দিল। এর কারণ কি? কোনো মতে উঠে বসলো ঈশানী। পিছে পড়ে থাকা এক ছাড় রেশমের মতো লম্বা চুল সব এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালে, মুখে, এমনকি ঘাড়ের দুপাশে। জ্বরের তোপে ছিমছিম করছে মস্তিষ্ক। শুষ্ক একটা চোখ গিলে মায়ের অগ্নিদৃষ্টি চোখ মেলালো। মির্জা বলল, যে বিয়ে ভেঙেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে কেন বলছো?